ছোট ছোট মেয়েদের দিয়ে ব্যবসা করে যেত দোলা বেগম। দোলা বেগমের পাশে বসে আছে মোমিন সাহেব। মোমিন সাহেব দোলা বেগমকে বলছে, দেও না একটা কচি লাউ এনে, একটু কামড়ে কামড়ে খাবো। এর আগে তুমি যে একটি গাজর দিয়েছিলে, গাজরের ভেতরে আঁশ হয়ে গিয়েছিল, মজা করে খেতে পারিনি। দোলা বেগম মোমিন সাহেবকে বলল, বয়স তো তোমার 50 পার হয়ে গেছে, এখনো তুমি ছোট ছোট মেয়ে খোঁজো তাই না? মোমিন সাহেব বলল, কচি জিনিস খেতে তৃপ্তি একটু বেশি পাওয়া যায়। দোলা বেগম বলল, পতিতার কাছে এসে মেয়ে খোঁজো কচি, আর বাড়িতে শুয়ে থাকো ঝুনা নারিকেল নিয়ে। মোমিন সাহেব বলল, এত কথা বলো না, একটা কচি আইটেম এনে দাও। তারপর দোলা বেগম বলল, কোথায় রেশমি, একটু এদিকে আয়। তারপর সুন্দরী একটি মেয়ে দোলা বেগমের কাছে গিয়ে বসলো। দোলা বেগম বলল, আজকে রাতে এই বুড়ো তোর খাট কাঁপাবে। দোলা বেগমের মুখে এমন কথা শুনে রেশমি হাসতে শুরু করলো। দোলা বেগম বলল, কি হলো, হাসছিস কেন? রেশমি বলল, যে ভালোভাবে নড়তে পারে না সে আমার খাট কাঁপাবে কি করে? মোমিন সাহেব বলল, তোমার মতো কত মেয়েকে আমি আইসিইউতে পাঠিয়েছি, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তোমাকে নিয়ে আমি খাট ভেঙে নিচে পড়ে যাব। রেশমি বলল, তোমার মতো অনেক বাঘকে আমি শিকার করেছি, ঠিক আছে তুমি কতটা পারো তা পরীক্ষা হলেই দেখা যাবে। দোলা বেগম বলল, এত কথা বলিস না, এই মালের মাথা গরম হয়ে আছে, মালটাকে একটু ঠান্ডা করে দিয়ে আয়। তারপর রেশমি মোমিন সাহেবকে নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো। দোলা বেগম বলল, বাড়িতে শুয়ে থাকে জং ধরা জিনিস নিয়ে, আর হোটেলে এসে কচি ডাব খোঁজে। নিলয় তার স্ত্রী প্রিয়াকে নিয়ে শুয়ে আছে। নিলয় প্রিয়াকে জড়িয়ে ধরলো। প্রিয়া বলল, কি করছো তুমি? তুমি ভালো করে জানো আমি মা হতে যাচ্ছি, তবুও তুমি যখন তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ো। নিলয় বলল, কতদিন আর তোমার থেকে দূরে থাকবো? তুমি তো আমাকে কাছে আসতে দাও না। আজ আমি ভেবে নিয়েছি তোমার কোনো কথা আমি শুনবো না। প্রিয়া বলল, কিছুদিন অপেক্ষা করতে পারছো না? আমাদের ঘরে নতুন একজন অতিথি আসছে, এখন যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি করবে? নিলয় বলল, আমি তোমাকে বুঝিয়েছিলাম আমরা এখন কোনো সন্তান নেব না, তুমি আমার কথা না মেনে সন্তান নিয়ে নিয়েছো। প্রিয়া বলল, আমি মা হতে চাচ্ছি, তুমি হচ্ছ বাবা। এত বড় একটা খুশির খবর পেয়েও তুমি শুধু তোমার শারীরিক চাহিদাকে বড় করে দেখছো। নিলয় বলল, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি তোমার সাথে আজকে শারীরিক মিলন করবই। তারপর নিলয় যখন প্রিয়াকে ধরতে গেল, প্রিয়া তখন ধাক্কা মেরে নিলয়কে সরিয়ে দিল। নিলয় বলল, তুই আমার সাথে একদম ঠিক করলি না। প্রিয়া বলল, আমি যা করেছি ঠিক করেছি, তুমি কিছুদিন অপেক্ষা করতে পারছো না? তুমি আমার সাথে নরপশুর মতো আচরণ করতে চাচ্ছ? আমি কাল আমার বাবার বাড়িতে চলে যাব। নিলয় বলল, তোর যেখানে ইচ্ছা তুই যেতে পারিস, আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়া বিছানার উপর বসে কান্না করতে লাগলো। মোমেন সাহেব রেশমির উপর থেকে নেমে গিয়ে বলল, তাহলে স্বীকার করলে তো, বান্দর বড় হলেও গাছ বাইতে ভুলে না। রেশমি বলল, তুমি 10টা যুবকের চেয়ে কোনো দিক দিয়ে কম না, তুমি আসলে একটা সিংহ পুরুষ। মোমেন সাহেব বলল, তাহলে আজ আমি আসি। এই কথা বলে পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে রেশমিকে দিয়ে বলল, ঔষধ কিনে নিও, নয়তোবা দেখা যাচ্ছে তোমাকে বিছানায় পড়ে থাকতে হবে। রেশমি টাকাটা হাতে নিয়ে নিল। মোমিন সাহেব বিছানা থেকে নেমে গেল। রেশমি বলল, এই বুড়ো থেকে আমি সব সময় দূরে থাকবো, নয়তোবা এই বুড়ো আমাকে মেরেই ফেলবে। এদিকে নিলয় হোটেল রুমে সিঁড়ি বেয়ে উঠছিল, অন্যদিকে সিঁড়ি দিয়ে নামছিল সাইফুল। নিলয় সাইফুলের পাশ কাটিয়ে চলে গেল। সাইফুলের কেন যেন মনে হলো এটা নিলয়। তারপর সাইফুল পকেট থেকে ফোন বের করে বউ প্রিয়াকে ফোন করলো। প্রিয়া তখন রান্নাঘরে কাজ করছিল। প্রিয়া মোবাইলের শব্দ শুনে মোবাইল হাতে নিয়ে দেখলো প্রিয়ার চাচাতো ভাই সাইফুল ফোন করেছে। প্রিয়া ফোনটা রিসিভ করার সাথে সাথে সাইফুল বলল, নিলয় কোথায়? তখন প্রিয়া বলল, নিলয় তো কাল রাতে ঘর থেকে রাগ করে বেরিয়ে গেছে, এখনো বাড়িতে আসেনি। সাইফুল তখন বলল, নিলয় আমি নিজের চোখে দেখেছি। প্রিয়া বলল, ভাইজান তুমি সেখানেই থাকো, আমি এক্ষুনি আসছি, আমি আজ হাতে নাতে ধরতে চাই। সাইফুল বলল, তুই চিন্তা করিস না, আমি নিলয়ের দিকে নজর রাখছি। এই বলে ফোনটি কেটে দিল। প্রিয়া তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় হোটেল রুম থেকে রেশমির সাথে সময় কাটাচ্ছে। রেশমি নিলয়কে বলল, তুমি কি আজ আমাকে সারা রাতের জন্য নিয়েছো, নাকি খিস্তি দিয়ে চলে যাবে? নিলয় বলল, দোলা বেগমের কোম্পানির আইটেমের রেট বেশি, তাই দীর্ঘ সময় নেয়ার মতো আমি প্রস্তুত না, আমি খিস্তি দিতে এসেছি, খিস্তি দিয়েই চলে যাব। রেশমি বলল, আমার কাছে তুমি যখন একবার এসে পড়েছো, তুমি ইচ্ছে করলে আমার কাছ থেকে যেতে পারবে না। নিলয় বলল, সেটা দেখবো পারফরমেন্সের উপরে, যদি তোমার সার্ভিস ভালো হয় আমার সার্ভিস নিতে কোনো সমস্যা নেই। রেশমি বলল, আমার কাছে যতজন পুরুষ এসেছে সবাই আবার বারবার ফিরে এসেছে, আমি তো একটা আগুন, আমার আগুনে অনেকে পুরো ছাই হয়ে গেছে। নিলয় বলল, তোর চেয়ে অনেক সুন্দর হচ্ছে আমার বউ, কিন্তু আমার বউ এখন গর্ভবতী, তাই তোর কাছে আমার আসতে হলো। রেশমি বলল, বিপদে পড়লে আমাদের এদের কাছে তোদের মতো পরপুরুষরাই আসে, আমি তো তোদের বিপদের বন্ধু, বিপদ সারলেই তোরা তোদের আসল রূপ দেখিয়ে চলে যাস। আয়, যার জন্য এসেছিস কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যা, তুই চলে গেলে নতুন কেউ আসবে। কিছু সময় পর দেখা গেল সিঁড়ি দিয়ে উঠে আসছে প্রিয়া। সাইফুল হোটেল রুমের সামনে দাঁড়িয়েছিল। প্রিয়া এসে সাইফুলকে বলল, নিলয় কোথায়? সাইফুল বলল, নিলয় ঘরের ভেতরে আছে। তারপর প্রিয়া বলল, চলো দেরি করো না, আমি নিলয়কে হাতে নাতে ধরতে চাই। তারপর সাইফুল আর প্রিয়া ঘরের ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম। সাইফুল আর প্রিয়া সেখানে গেল। দোলা বেগম প্রিয়ার
সাইফুলকে দেখে বলল, তোমরা দুজন এখানে কি করছো? কেন এসেছো তোমরা এখানে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি গর্ভবতী। এখানে তো তোমরা সময় কাটাতে আসোনি। প্রিয়া বলল, আমার স্বামী এখানে এসেছে। আমার স্বামী কোথায়? দোলা বেগম বলল, এখানে কার স্বামী আসলো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের শুধু পুরুষ মানুষের প্রয়োজন। আপনি বাইরে গিয়ে বসুন, এখান থেকে বের হলে আপনি আপনার স্বামীকে পেয়ে যাবেন। এমন সময় রেশমি আর নিলয় রুমে আসলো। নিলয় প্রিয়াকে দেখে চমকে উঠলো। প্রিয়া নিলয়কে বলল, তোমার কাছে কি শুধু শারীরিক চাহিদাই বড়? ভালোবাসার সম্মান ইজ্জতের কোনো মূল্য নেই? তোমার এই খারাপ জায়গায় আসতে হলো? কি সুখ পেলে এখানে এসে? প্রিয়ার এমন কথা শুনে নিলয় কোনো কথা বলেনি। নিলয় তখন চুপ করে দাঁড়িয়েছিল। নিলয় কোনো কথা বলতে পারছিল না। সাইফুল বলল, তোমার কাছে এই ধরনের কোনো বিষয় আমরা আশা করিনি। অনেক ভালো ছেলে জেনেছিলাম তোমাকে, আর তুমি এমন একটি জায়গায় আসলে। প্রিয়া রেশমিকে বলল, টাকার বিনিময়ে পুরুষদের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিতে তোমার লজ্জা করছে না? কিভাবে পারো তোমরা এমন নির্লজ্জের মতো কাজ করতে? তোমরা আছো বলে অনেক মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। আমিও আমার স্বামীর সাথে সংসার করব না, এক্ষুনি চলে যাচ্ছি। নিলয়, তুমি ভালো থেকো, এরকম টাকা দিয়ে মেয়েদের সাথে ফুর্তি করো। তারপর সাইফুলকে বলল, ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিলয়ের আসল রূপ দেখানোর জন্য। তারপর প্রিয়ার সাইফুল ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, একটি সংসার ভেঙে গেলে একটি পরিবার ভেঙে যায়, আর একটি পরিবার ভেঙে গেলে 10টি পরিবার ভেঙে যায়। আসুন আমরা পরিবারকে টিকিয়ে রাখি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।